আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, শোকের মাস আগস্ট চলছে এবং আর মাত্র একদিন পরই 15 আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনই বাঙালি জাতির জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সূচনা হয়েছিল, এমনটাই বলা যেতে পারে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল ঘাতকরা। সেই সাথে সেই রাতে আরও হত্যা করা হয়েছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের আরও 28 জন সদস্যকে। সেই শ্রাবণের রাতেই এই জাতির জন্য নেমে এসেছিল অন্ধকারের অমানিসা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে নিহত সবার প্রতি। আজ আমরা একুশে রাতের আলোচনাটা করতে চাই সেই 15 আগস্টকে ঘিরে। আজ আমরা একুশে রাতের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি শোকাবহ আগস্ট। এই আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মওশা আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। আপনাদের দুজনকে একুশে রাতে স্বাগত জানাচ্ছি। দর্শক, আশা করছি আমার সম্মানিত অতিথিরা আমাকে শুনতে পাচ্ছেন। দর্শক, আমাদের এই আলোচনা আপনারা একই সাথে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এই আলোচনা আমরা শুরু করব। তার আগে আমি আজকে একেবারে শুরুতেই কবি ইকবাল হাসানের বিখ্যাত কবিতা আমাদের ক্ষমা করবেন পিতার শেষ কটি লাইন এখানে উচ্চারণ করতে চাচ্ছি। এমন দুর্ভাগা জাতি এই গ্রহে কখনো আসেনি, আমাদের ক্ষমা করবেন পিতা, সম্মুখের দিকে নয়, আমাদের যাত্রা এখন কেবল পশ্চাতে। আমি শুরুটা করতে চাই মওশা আরিফিন সিদ্দিক স্যার আপনাকে দিয়ে, যে 15 আগস্টের যে হত্যাকাণ্ড এবং তার পরবর্তী যে সময়টা, সেই সময়টা তো আসলে এমনই ছিল, আমরা তো আসলে শুধু পশ্চাতেই তখন ধাবমান হয়েছি, তা নয় কি? আরিফিন সিদ্দিক স্যার। জি, ধন্যবাদ আপনাকে। এবং আজকে এই দিনে, এই শোকাবহ আগস্টের এই সময়ে আমরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। একই সাথে বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ আরো যারা সেদিন সেই অভিশপ্ত দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা। আপনি যেটি বললেন কবিতা উচ্চারণের মাধ্যমে, যে একটা সময় ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যাকারীরা ক্ষান্ত হয়, বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং একই সাথে বাংলাদেশের যে প্রাণ শক্তি, আমাদের অসাম্প্রদায়িক চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, এই সর্বক্ষেত্রেই কিন্তু তারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা মনে করেছে যে তারা এই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত হেনেছে এবং তারা এখন পশ্চাৎমুখী বলতে যেই জায়গা থেকে আমরা স্বাধীন বাংলাদেশে উপনীত হয়েছিলাম পাকিস্তানের সেই ঔপনিবেশিক আমল থেকে, তারা আবার পাকিস্তানমুখী করে ফেলল। পাকিস্তানমুখী যে কিভাবে করেছিল সেটি হয়তো আজকের প্রজন্ম অনেক সময় উপলব্ধিও করতে পারে। যে ভাষণ আমাদের জন্য ছিল রণমন্ত্র, আমাদের জন্য বীজ মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের, সেই বীজ মন্ত্র, রণমন্ত্র, সেই 7ই মার্চের ভাষণ এই দেশের প্রজন্মের পর প্রজন্ম শুনতে পারে, শোনা যায়নি, নিষিদ্ধ ছিল। ভাষণ প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না। কিভাবে সেটা আমাদের ছেলেমেয়েরা শুনেছে? কিছুটা আমাদের আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, তারা 15 আগস্ট, বঙ্গবন্ধুর জন্মদিবস, শাহাদত বার্ষিকী, এদিন অডিও ক্যাসেট তারা বাজিয়েছে, মাইক্রোফোনে, মাইকে সেটা শোনা গেছে। সেইভাবে কিছু মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কথা বলছি,
তারা শুনতে পেরেছে। কিন্তু বঙ্গবন্ধুকে অডিও ভিজুয়ালি দেখা, বঙ্গবন্ধু কিভাবে কথা বলছেন, বঙ্গবন্ধুর ইমেজ সহ দেখা, এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন কেউ দেখতে পারেন। 1996 সালের 23শে জুন শেখ হাসিনা শপথ গ্রহণ করছেন বঙ্গভবনে। জি জি। শপথ গ্রহণ করে উনি হয়তো আমার ধারণা 32 নম্বরের বাসভবন পৌঁছাতে পারেননি। এর মধ্যেই বাংলাদেশ টেলিভিশন 21 বছর পর প্রথম বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার করেছে, এবং এই ভাষণ সম্প্রচারের পর বহু তরুণ প্রজন্মের ছেলেমেয়ে তারা আমাকে বলেছে যে আমাদের এমন একজন নেতা ছিলেন, এমন ভাবে তিনি কথা বললেন, আমরা তো তারা তো বঙ্গবন্ধুকে আগে এইভাবে দেখে নাই। এদের কাছে স্বপ্ন মনে করছে, এরা স্বপ্ন দেখছে যে এই বঙ্গবন্ধুকে আমাদের দেশের নেতা ছিলেন, এই ধরনের বিস্ময় তারা প্রকাশ করছে। তাহলে বুঝতে পারেন যে আপনি যেটা বললেন কবির ইকবাল হাসানের কবিতা, যে আমরা পশ্চাতে যাচ্ছি। পশ্চাতে কিভাবে গেছি দেখেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংঘটিত করে হত্যাকারীদের কয়েকজন বাংলাদেশ বেতারে প্রবেশ করেছে। বাংলাদেশ বেতারের সামনে ট্যাঙ্ক দাঁড় করানো আছে, আর প্রবেশ করে মাইক্রোফোনে তারা ঘোষণা করছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘোষণা করছে বাংলাদেশ বেতারে ঢুকে। আর তারা যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটা হয়ে গেছে রেডিও বাংলাদেশ, অর্থাৎ রেডিও পাকিস্তানের অনুকরণে তারা এখন বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশ করে ফেলে। এইভাবে প্রতিদিন এই পরিবর্তনগুলো আমরা দেখছি। জয় বাংলা আমাদের যুদ্ধ নিনাদ, আমাদের রণমন্ত্র, আমাদের মুক্তিযুদ্ধের বীজ মন্ত্র বলি, আমরা মূল মন্ত্র বলি। সেই জয় বাংলা ধ্বনি অপসারণ করে সেখানে বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে এসেছে। জিন্দাবাদ কোথা থেকে এসেছে? জিন্দাবাদ পাকিস্তানের, সেই পাকিস্তান জিন্দাবাদের থেকে জিন্দাবাদ পাকিস্তানের সংস্কৃতি এখানে এনে প্রবেশ করার ওখানে, এবং এইভাবে চললো দীর্ঘদিন। অর্থাৎ এই সময়টাই, পুরো সময়টা বলতে পারেন যে 21 বৎসর তো বটেই, তারপরেও আবার 2001 সালে যখন পট পরিবর্তন হলো, তখন একেবারে সরাসরি যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতা করেছে, বর্বর হানাদার বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে গণহত্যায় সম্পৃক্ত ছিল, তারা পর্যন্ত বাংলাদেশের পতাকা নিয়ে মন্ত্রিত্ব পরিচালনা করেছে, মন্ত্রীর শপথ নিয়েছে। তো প্রতিদিনই তো আমরা পেছনে গিয়েছি। তো সেই পেছনের যাত্রা থেকে এখন বহু চড়াই উতরে পেরিয়ে আমরা সামনের অভিমুখে যাত্রা করেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমরা আজকের এই শোকাবহ আগস্ট মাসে আশা করব যে আমরা প্রত্যেক নাগরিক আমরা বঙ্গবন্ধুর এই শাহাদত বার্ষিকী 15ই আগস্ট যেমন পালন করছি, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে আমরা স্মরণ করব বৎসরের প্রতিটি দিন। কারণ বঙ্গবন্ধুকে প্রতিদিন আমাদের স্মরণ, কারণ বঙ্গবন্ধুর কারণেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক, এবং একই সাথে আজকে সারা পৃথিবীতে এই বাঙালি জাতিসত্তার পরিচয়ে যে পরিচিত হয়েছি, এর পেছনে বঙ্গবন্ধুর অসাধারণ অবদান। আমি আবারও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। সেই 75-এর একেবারে 15 আগস্টে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল না। তারা আসলে একটি অসাম্প্রদায়িক দেশকে একটা সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে আসা, জাতিরাষ্ট্রকে ভেঙে একেবারেই ধর্মরাষ্ট্রে পরিণত করা, এই ইচ্ছারই প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন। আসবো এবার রাশেক রহমান আপনার কাছে। এখানে বলা হয়ে থাকে যে আসলে বঙ্গবন্ধুকে হত্যার যে উদ্দেশ্য তাদের ছিল, সেই হত্যার মধ্য দিয়ে তার যে একেবারেই রাজনৈতিক যে দর্শন, সেই দর্শনকে হত্যা করাই ছিল তাদের একটি মূল লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্যে তারা আসলে সফল হতে পারেনি। তার প্রমাণ আমরা প্রতি মুহূর্তে এত বছর পর এসে প্রজন্ম দেখতে পাচ্ছে। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে। সেখান থেকেই বলা হয় যে বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধুর থেকেও অনেক বেশি শক্তিশালী। আপনি কি বলবেন রাশেক রহমান? আপনাকে ধন্যবাদ। প্রথমত 15 আগস্ট এই কালো রাত্রি
আমি গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধুকে যেমন স্মরণ করি, তার সমস্ত পরিবার, বঙ্গমাতা আমাদেরকে যেমন স্মরণ করি, একই সাথে যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদের ঘৃণা জানাই। যাদের এখনো সাজা হয় নাই, পলাতক অবস্থায় আছেন, তাদেরই ঘৃণা জানাই। এবং তার থেকেও বড় কথা, যে যারা এই হত্যাকাণ্ডের পেছনেই রয়ে গেছেন, যাদেরকে এখনো আমরা চিনি না, জি, তাদের প্রতি আমি তীব্র ঘৃণা জানাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনি জানবেন যে আমরা একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে দীর্ঘদিন ধরে 7ই মার্চ যে বাঙালির একটি মোড় ঘোরানো তারিখ, এই তারিখটাকে যেভাবে আসলে উদযাপন করার দরকার ছিল, সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়ে আসছিলাম। অর্থাৎ এটা জাতীয় দিবস হিসেবে ঘোষণা হওয়ার প্রয়োজন ছিল, সেটা হয়েছে। আজকে সেই ধারাবাহিকতায় বলতে চাই যে প্রতিটা 15 আগস্ট আমরা একটা দাবি তুলছি, যে আমরা কেন জানি বারবার মনে হয়, আমার সাথে স্যার নিশ্চয়ই একমত হবেন, বারবার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে আদালতে যেই বিচার হয়েছে সেই বিচারটাতে আমরা একটু সন্তুষ্ট হওয়ার চেষ্টা করি বা সন্তুষ্টি খুঁজে পাওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের যে বিচার, ইতিহাসের যে বিচার, সেই জায়গাটায় কিন্তু আমরা এখনো পিছিয়ে আছি। অর্থাৎ আপনি যে কথাটা তুললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন হত্যা করা হয়েছে, আপনি ধারণা করছেন, অনেকগুলো ধারণা আছে, কিন্তু একে দালিলিক ভাবে সুচিহ্নিত করে একটি কমিশনের মাধ্যমে একটি জায়গায় আনা দরকার। অর্থাৎ কেন তাকে হত্যা করা হয়েছিল, জি, কারা সেই হত্যার সাথে জড়িত ছিল, এই তথ্য অনুসন্ধানের যে জায়গাটা, সেখানে আমরা কিন্তু এখনো পিছিয়ে আছি। এবং জনাব আরিফিন সিদ্দিকী স্যার, তিনি আমাদের একজন সম্মানী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনারা আজকে আছেন, সারা জীবন থাকবেন তা কিন্তু নয়। আপনি যেই কবিতার কথা উল্লেখ করে অনুষ্ঠান শুরু করলেন, আমি সেই জায়গায় ফিরে যেতে চাই যে আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি শুধু না, দেশকে ভালোবাসি, তারা ভবিষ্যতের কথাও তো আমরা চিন্তা করি। সুতরাং ওনারা থাকতে 1975 সালের 15 আগস্টের যে পটভূমি, সেটা তৈরি হলো কেন, তার একটা সুনির্দিষ্ট সরকারি ভাবে পরিচালিত তদন্ত প্রয়োজন। এবং সেই তদন্ত থেকে, কারণ কি দেখেন, আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে 15 আগস্টে হত্যাকাণ্ডটা কিন্তু বঙ্গবন্ধুর বিরুদ্ধে হত্যাকাণ্ড নয়, সেটা কিন্তু বঙ্গমাতার বিরুদ্ধে হত্যাকাণ্ড নয়, সেটা কিন্তু শেখ কামাল সাহেব, শেখ জামাল সাহেব, শেখ রাসেল সাহেবের বিরুদ্ধে হত্যাকাণ্ড নয়, সেটা এই দেশের বিরুদ্ধে হত্যাকাণ্ড। এই দেশকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ বাঙালি যে একটি শক্তিশালী জাতিসত্তা উদ্ভাসিত হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা ইংরেজিতে কথাই আছে, while people are inspiring some, there are few who conspire as well। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যখন সমস্ত দেশবাসীকে উজ্জীবিত করছেন এবং একটি কৃষক কুল, শ্রমিক কুল, মজুর কুলের দেশ থেকে এক অঙ্গুলি হিলনে টেকনাফ থেকে তেতুলিয়া 7.5 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্যে একটা যোদ্ধাতে রূপান্তরিত করছেন, তখনও কিন্তু পেছনে কিছু মানুষ ছিল যারা চক্রান্ত করছিলেন। সেই চক্রান্তকারীদের ধারাবাহিকতা এবং অন্যান্য যারা চক্রান্তকারী আছেন, তাদের সকলের সন্ধিক্ষণটা, সেটাই কিন্তু ছিল 15 আগস্টের সেই ঘৃণ্যতম হত্যাকাণ্ড। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যে বললেন না যে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু থেকে বৃহৎ কিনা, আমি সেটাকে একটু বিনয়ের সাথে বলতে চাই, বঙ্গবন্ধু এই শব্দটাই তো আদর্শ। তিনি বঙ্গবন্ধু হয়েছেন কারণ তিনি জীবিত একটা আদর্শের ধারক বাহক ছিলেন। বঙ্গবন্ধু শব্দটাই কিন্তু একটা, আপনাকে বুঝতে হবে যে এটাই কিন্তু আদর্শের। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়নি, বঙ্গের বন্ধু, বাঙালির যে বন্ধু, বাঙালির অকৃত্রিম বন্ধুকে যখন আপনি হত্যা করছেন, তখন বাঙালিকে আপনি আবার নতুন করে পঙ্গু করার চেষ্টা করছেন। আপনাকে এইভাবে জিনিসটাকে, কানেক্টিভিটিটা তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি দেখেন, এটা তো বাস্তব সত্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আমাদের পশ্চাৎপদ এই জাতিসত্তাকে, যেটা অনেকে পারেননি, আপনি জানবেন যে গত 2 দিন আগে ক্ষুদিরামের কি বলে যে আপনার জন্মদিন ছিল। বীর মানুষ, বাঙালির জাতিতে বহু বীর আপনি খুঁজে পাবেন, তিতুমির ছিল, ক্ষুদিরাম ছিল, সকলে ছিল, কিন্তু কেউই আসলে বঙ্গবন্ধুর মতো সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারেননি, হৃদয়ে ওই স্বপ্নটা জাগ্রত করতে পারেন নাই যে আপনি মুক্ত হতে পারেন, আপনি স্বাধীন হতে পারেন, আপনার নিজের একটা ভূখণ্ড থাকতে পারে, এবং আপনি আপনার জীবনকে আপনি যেভাবে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের মতো করে সাজিয়ে গড়ে তোলার যে একটা
সুযোগ, অধিকার, সেই নিজের এইটার স্বপ্নটা সাথে আসলে কিন্তু সবার সম্বন্ধকে মধ্যে স্থাপন ছড়িয়ে করতে দেওয়ার যে পারেন। ব্যাপারটি ছড়িয়ে দিতে পেরেছিলেন। এখন জি। কথা হচ্ছে কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে পশ্চাৎপদ জাতিকে হঠাৎ করে স্বাধীন করে ফেললেন, এই স্বাধীন করে ফেলার বাস্তবতাকে যদি আঘাত না করা হয়, তাহলে সাম্রাজ্যবাদী শক্তি মনে করে যে আরো অনেকেই বোধহয় এই স্বাধীনতাকে দেখে উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে তারাও স্বাধীনতার দিকে এগিয়ে যাবে, এবং এই সাম্রাজ্যবাদী শক্তির যেই শোষণের যে জায়গাটা ছিল, নির্যাতনের যে জায়গাটা ছিল, সেটাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে আঘাত হানার শক্তি রাখতেন আমরা দেখতে পারি না। কিন্তু আমি বইপত্রে যতটুকু পড়েছি, আপনি যেমন নন অ্যালাইড মুভমেন্ট, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, তিনি প্রথম নন অ্যালাইড মুভমেন্ট যেটা সেটার অংশগ্রহণ করলেন। তার মানে কি, যে হি ওয়াজ এ পার্সোনালিটি হু কুড ট্রান্সেন্ড বাউন্ডারি, হু ওয়াজ এ গ্লোবাল পার্সোনালিটি, যিনি শুধু বাঙালির ছিল না, তিনি বৈশ্বিক একজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছিলেন। তাহলে এবং হত্যাকারীদের আসলে মূল উদ্দেশ্য কি এখানে এটাই ছিল যে সেই এটা কি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার একটি কৌশল ছিল এই হত্যাকাণ্ডটা? কিছুটা তো তাই, অবশ্যই। আপনি 1970 দশকের ধারাবাহিকতা যদি দেখেন, তাহলে আমি এই সংস্থাগুলোর নাম এখানে টেলিভিশনে বলতে চাই না, কারণ এখানে অনেক ভূ রাজনৈতিক বাস্তবতাকেও আমাকে চিন্তা করে কথা বলতে হবে। বাস্তবতা হচ্ছে যে 1970 দশকে এই ধরনের প্রচুর অ্যাসাসিনেশন হয়েছে, তবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য, বৃহত্তম ঘটনা তাদের জন্য, কারণ তারা দেখানোর চেষ্টা করেছে যে আমাদের বিরুদ্ধে যারা করবে, আমাদের পারপাসের বাইরে যারা যাবে, তারা বাঁচতে পারবে না। কিন্তু আপনি ওই জায়গায় সঠিক, আমাদের আরিফিন সিদ্দিকী স্যারের সাথে আমি একেবারে একসরে মিলে বলতে চাই যে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যে দিয়ে মনে করা হয়েছিল যে তার আদর্শ হারিয়ে যাবে, মনে করা হয়েছিল যে বাংলাদেশ পশ্চাৎপদই হয়ে থাকবে, কিন্তু বাস্তবতা তা নয়। কারণ আল্লাহ তাআলার অশেষ রহমত, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাঙালি এবং তার তৈরি করা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমার কথা হচ্ছে কি, বঙ্গবন্ধু কন্যার পথ চলাটা কি খুব মসৃণ? তা তো না, এটা কণ্টকাকীর্ণ একটা বাস্তবতা কিন্তু তার। অর্থাৎ তার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেভাবে চক্রান্ত হয়েছিল, প্রতিনিয়ত চক্রান্ত হচ্ছে, এবং ইতিমধ্যেই আপনি 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে আরো বহু ঘটনা আমি উল্লেখ করতে পারি। কিন্তু তখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন, তখনও তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আজকে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। সেই জায়গা থেকে বলতে চাই যে যদি না আপনি 15 আগস্ট 1975 সালের যে ঘটনা, সেটাকে একেবারে নির্মোহ ভাবে একটি সুনিপুণ বিশ্লেষণের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাছাড়া বাঙালি জাতির যারা আসলে শত্রু, ধারাবাহিক শত্রু, তাদেরকে আপনি নির্মূল করতে পারবেন না, তাদের থেকে সাবধান বা সতর্ক থাকতে পারবেন না। তো এই একাডেমিক কাজটা অতি দ্রুত আমাদের হাত দেওয়া দরকার। এবং আরেকটা জিনিস আপনাকে বলতে চাই আজকের এই দিনে, এটারও দাবি জানাই, আমরা ভবিষ্যতে বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের নতুন প্রজন্ম। জি, বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে যে আমাদের একটা প্রশ্ন তুলে ধরা দরকার, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তার শত্রু পাকিস্তান ছিল, তার শত্রু ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল, আরো অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তি যারা ছিল তারা ছিলেন। কিন্তু শেখ রাসেল কি দোষ করেছিল? একটা 10 বছর বয়সের নিষ্পাপ বালক বা শিশুর শত্রু কে হতে পারে? অর্থাৎ এই প্রশ্নটা যখন বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আপনি বারবার তুলবেন যে শেখ রাসেলের কি অন্যায় ছিল, তারা কিন্তু জিনিসটা অনুধাবন করবে, তারা বুঝবে যে এটা সত্যিকার অর্থে অনেক ব্যাপক থেকে ব্যাপকতর একটা চক্রান্ত ছিল, নিছক একটা হত্যাকাণ্ড ছিল না। এটা যে একটা ব্লুপ্রিন্ট নির্ভর চক্রান্ত, এটা পরিষ্কার করার জন্য এই দুটো ব্যাপার আমি মনে করি আমাদের জোর দেওয়া দরকার। জি, আরিফিন সিদ্দিক স্যার, আপনার কাছে আসবো। যেটা রাশেক রহমান বলছিলেন যে এই 15 আগস্টের যে হত্যাকাণ্ড 75-এর, সেই হত্যাকাণ্ডের একেবারেই সুনির্দিষ্ট বিশ্লেষণ হওয়া দরকার। এই হত্যাকাণ্ডের পেছনে যে দেশি বিদেশি যারা নেপথ্য কুশীলব যারা ছিলেন, তাদের ব্যাপারে তদন্ত কমিশনের দাবি তো আসলে ছিল অনেক দিন থেকেই বা অনেক বছর থেকেই ছিল, কিন্তু সেই একটা তদন্ত কমিশন বা যেটা রাশেক রহমান বললেন সেই সুনির্দিষ্ট যে বিশ্লেষণ, সেটা আসলে আমরা এখনো করে উঠতে কেন পারিনি? আপনি কি ভাবছেন? রাশেক রহমান সঠিকভাবে বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করাতে একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়। বঙ্গবন্ধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, তিনি জাতির জনক, তাকে হত্যা করা হচ্ছে সপরিবার। তাহলে বুঝতে পারেন যে একটা দেশের রাষ্ট্রপ্রধান যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হন, তার অর্থই দাঁড়ায় যে প্রজাতন্ত্রের সকল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে।
জি নিরাপত্তা ব্যবস্থা বলে আর কিছু ছিল না। তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের পরে সবসময় দেখা যায় যে হত্যাকারীদের বিচার প্রক্রিয়া চলে আদালতে, আর পাশাপাশি একটি কমিশন কাজ করে। সেই কমিশন কি করে? অনুসন্ধান করে যে এই ষড়যন্ত্র যারা করেছে তারা তো হঠাৎ করে 75-এর 15ই আগস্ট প্রত্যুষে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে গুলি করে চলে আসে নিঃসন্দেহে না। তার বহু আগে থেকে তারা এই ষড়যন্ত্র করে চলেছে। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আমরা প্রথম পর্যায়ে যে আলোচনাটা করলাম যে বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হয় নাই, আপনি নিজেও বললেন যে বাংলাদেশকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে। এবং এইভাবে চলেছে দীর্ঘ 21 বছর। এবং দীর্ঘ 21 বছরে যে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। 2004 সালের 21শে আগস্টে কি দেখলাম আমরা? ঠিক 15ই আগস্টেরই পুনরাবৃত্তি। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো বঙ্গবন্ধুর নিজস্ব বাসভবন। আর 2004 সালের 21শে আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ একটি পাবলিক সভায়, জনসভায় তাদেরকে হত্যা করার সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছিল। খোদা তাআলার অশেষ রহমত যে তিনি সেদিন বেঁচে গেছেন, তার শীর্ষ নেতৃবৃন্দ সহ। একেবারেই বঙ্গবন্ধুর মতাদর্শী একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার একটি অপচেষ্টা ছিল। সেই অপচেষ্টা ছিল কিসের জন্য? কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তো আওয়ামী লীগকে হত্যা করে দেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছিল। আবার যে আপনার বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে আওয়ামী লীগ একটা পর্যায়ে এসেছে, বিরোধী দলীয় নেত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব পালন করছেন, এইটাও এখন তারা আর সহ্য করবে না, অতএব আবার শেষ করে দাও। এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, এই বিশ্বাসঘাতক মির্জাফর, মোশতাক এরা কিন্তু এখনো আছে বিভিন্ন জায়গায়। এই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করতে হলে, ষড়যন্ত্রের জাল যেন আর বিস্তার না ঘটে, সেজন্যই এই ধরনের একটি কমিশন অতি জরুরি। আপনি দেখবেন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের শিকার হলেন। প্রেসিডেন্ট যখন হত্যাকাণ্ডের শিকার হন, ওই আমি যেটা বললাম যে দেশের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাই তো ভেঙে পড়েছে। অতএব লিন্ডন জনসন যে দায়িত্ব নিলেন পরবর্তীতে প্রেসিডেন্টের, দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যে তিনি ওয়ারেন কমিশন গঠন, এবং ওয়ারেন কমিশন দ্রুততম সময়ে পুরো হত্যাকাণ্ডের ষড়যন্ত্রগুলোকে উদ্ঘাটন করে ওয়ারেন কমিশন রিপোর্ট জমা দিয়েছে। কয়েক ভলিউমে সেই রিপোর্ট এখনো পাবলিক লাইব্রেরিগুলোতে আছে, যে কোনো মানুষ সেটা গিয়ে দেখতে পারেন। আজকের নতুন আমেরিকান প্রজন্ম তারা দেখতে পারে যে তাদের এই জনপ্রিয় প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পেছনে কি ছিল। ঠিক একইভাবে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। তার হত্যাকাণ্ডের সেই তদন্তের জন্য যে কমিশন গঠন করা হলো, সেটা একটু বিলম্ব হয়েছিল, কিন্তু সেই কমিশন করা হলো কাপুর কমিশন, তারা সেই বিষয়গুলো দেখছে। একইভাবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন। বিচারিক আদালতের পাশাপাশি ঠাকার কমিশন, সেই কমিশন গঠন করে সেই বিষয়গুলো দেখার চেষ্টা চালানো হলো। কারণ ভারত প্রজাতন্ত্রের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে বিঘ্নিত হয়েছে, কিভাবে ভেঙে পড়েছে। আবার একইভাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি যখন হত্যাকাণ্ডের শিকার হলেন, সে জয়েন্ট কমিশন গঠন করা। এগুলো কেন করা হয়েছে? ষড়যন্ত্র হয়তো সবসময় কিছু না কিছু থাকবে, কিন্তু যেই ষড়যন্ত্রটা হয়েছে সেইটাকে যদি আপনি সাধারণ মানুষের কাছে উপস্থাপন করেন, তাহলে পরবর্তীতে আর এই পথে ষড়যন্ত্র হতে হবে। ষড়যন্ত্রকারী মির্জাফর, মোশতাক সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। কিন্তু এই কথাটা বঙ্গবন্ধু নিজেই বলে গেছে। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 যখন ঢাকায় পা রাখলেন স্বাধীন বাংলাদেশে, সেদিনই তিনি তেজগাঁ বিমানবন্দর থেকে সরাসরি চলে গেলেন রমনা রেস কোর্সে, এখন যেটা সোহরাওয়ার্দী উদ্যান। সেই বিশাল জনসমাবেশে বঙ্গবন্ধু যে ভাষণ দিলেন, সেখানে এক পর্যায়ে তিনি বলেছিলেন যে পাকিস্তানের বর্বর বাহিনী পরাভূত হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এখনো পাকিস্তানের সেই বর্বর বাহিনীর যে এই দেশীয় দোসর যারা আছে, তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন এবং এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। যে কথাগুলো বলেছিলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু বহুবারই ষড়যন্ত্রের কথা বলেছেন, কিন্তু এই ষড়যন্ত্র থেকে তো আমরা বঙ্গবন্ধু রক্ষা করতে পারি। এখন যত দেরি হয়ে যায়, যেটি রাশেদ বলেছেন যে মানুষের মৃত্যু তো অনিবার্য, অতএব যারা 75-এর সেই ঘটনার সময় বিষয়গুলো দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, যারা এখন হয়তো কিছু সাক্ষ্য প্রমাণ দিতে পারবেন, তারাও তো অনেকে আর কিছুদিন পরে থাকবেন। অবশ্য আমরা এটা জানি যে সেই সময় 75-এ কর্মরত
সেনাবাহিনীর কর্মকর্তা যারা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দেশি বিদেশি সাংবাদিক, রাজনীতিবিদ, তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে পরে যা কিছু দেখেছেন, অনেকেই তাদের গ্রন্থে, তাদের লিখিত বইয়ে তারা লিখেছেন, তাদের ডায়েরিতে প্রকাশ করেছেন, তারা হয়তো নিবন্ধ প্রবন্ধ লিখেছেন। এগুলো কিন্তু বিক্ষিপ্ত ভাবে আছে, আমরা জানি। কিন্তু যেটি এখন দরকার একটা অথেন্টিক ভার্সন। প্রজাতন্ত্রের কমিশন থেকে যখন সব কিছু বলা হবে, তখন বোঝা যাবে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছে। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে প্রতিরোধ করতে গিয়ে যে বহু মানুষ বহু জায়গায় জীবন দিয়েছেন, আত্মহননের পথ বেছে নিয়েছেন, আত্মহত্যা করেছেন, এগুলো তো আমরা ভুলে যাচ্ছি। এগুলো কিছুদিন পরে তো কোনো আপনার উপাদান উপকরণ থাকবে না যেখান থেকে আপনি এগুলো বের করতে পারেন। অতএব আমার মনে হয় এখন একটা হাই টাইম অতি দ্রুত একটি কমিশন গঠন করে সার্বিক বিষয়গুলো, কারা কিভাবে জড়িত ছিল, এই বিরাট ষড়যন্ত্রের নাট বল্টুগুলো কোথায় ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, পর মুহূর্তেই মোশতাক তার মন্ত্রিসভায় শপথ গ্রহণ করাচ্ছে। এইগুলোর সঙ্গে কারা যুক্ত ছিল? হত্যাকারী তারা বিভিন্ন দেশে প্রজাতন্ত্রের প্রতিনিধিত্ব করতে চলে যাচ্ছে বিভিন্ন ডিপ্লোম্যাটিক মিশনগুলোতে। এই মিশনে যখন কোনো ডিপ্লোম্যাটকে পাঠানো হয়, অ্যাম্বাসেডর লেভেলের অথবা পরবর্তী পর্যায়ে, তাদের জন্য আগে তাদের একটা পরিচয় দিয়ে বলতে হয়। তারা এগ্রিমো যদি পাঠানোর পরে সেটা যদি তারা স্বীকৃতি দেয়, তখন তাদেরকে পাঠানো হয়। কোনো দেশে কিন্তু হত্যাকারীদেরকে গ্রহণ করে না। কিন্তু এই হত্যাকারীদেরকে কোন কৌশলে কারা পাঠালো? নিশ্চয়ই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন জড়িত ছিল। এই সার্বিক বিষয়গুলো এখন তুলে আনা দরকার আছে। জি, এই মানুষগুলোকে আমরা হারিয়ে ফেললে আসলে সঠিক মানে যে তথ্য সেটা আমরা অনেক কিছু আছে যেটা এখনো আপনি নথিপত্র হয়তো পাবেন, সেই নথিপত্রগুলো নিয়ে এসে সেখান থেকে আসতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা সমন্বিত, বিক্ষিপ্ত ভাবেও যেগুলো আছে সমন্বিত ভাবে এগুলো প্রকাশ করা আমার মনে হয় খুবই প্রয়োজন। এবং খুব দেরি হয়ে গেলে আমরা জাতি হিসেবে আসলে সেই দুর্ভোগাই থেকে যাব। যে জাতি আসলে অনেক দেশের যে একেবারেই জাতির জনক, বিভিন্ন সময়ে বা জাতীয় নেতারা হয়তো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বোধহয় সেই দুর্ভাগা জাতি যে জাতির পিতার হত্যার পরে এই জাতির কেউ মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই হত্যার বিচার চাইবে সেই সুযোগটুকুও ছিল না। সেখানেও একটা কালো আইন প্রণয়ন করে দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে আমি ফিরবো। এই মুহূর্তে সময় হলো একটা ছোট্ট বিরতির। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি শোকাবহ আগস্টকে ঘিরে। আর আমাদের এই আলোচনায় আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা। আমি এ পর্যায়ে আসতে চাই রাশেক রহমান আপনার কাছে। বিরতিতে যাবার আগে যে কথাটা বলছিলাম, যে আমরা জাতি হিসাবে আসলেই কতটা দুর্ভাগা যে জাতির জনকের হত্যার বিচার আমরা কেউ চাইতে পারবো না। সেরকম একটি অধ্যাদেশ জারি করা হয়েছিল, ইনডেমনিটি অধ্যাদেশ, যে অধ্যাদেশের কারণে এদেশের কেউ কোনো ধরনের কথা বলতে পারিনি, কোনো ধরনের বিচার চাইতে পারিনি, একেবারেই জনসম্মুখে এই বিচারের কথা উচ্চারণও করতে পারেনি। আসলে কত বড় ষড়যন্ত্র ছিল যে জাতির জনকের এই হত্যাকাণ্ডের বিচারও কেউ চাইতে পারবে না। আচ্ছা, দেখেন, আপনার ওই জায়গাটা যাওয়ার আগে একটু আমি আরিফিন সিদ্দিকী স্যারের সাথে একটা জিনিস সংযোগ করে বলতে চাই। জি, আমি প্রায় একটা জায়গায় একটা কথা বলি যে দেখেন, 1975 সালের এপ্রিল মাস থেকে একেবারে অগস্ট মাস পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, তারা ওই সময় প্রায় 4 কোটি টাকার নগদ তুলেছিল। একটা দূতাবাসের কর্মকাণ্ড যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বেতনের জন্য টাকা লাগে, ভিসা যারা আবেদন করেন সেই সময় যদি কোনো ফিস থেকে থাকে সেই ফিসটা ওনারা সংগ্রহ করেন এবং তার নিজ দেশে প্রেরণ করেন, আর কিছু কিছু ক্ষেত্রে দূতাবাসের খরচ খরচা দিয়ে চালান। আজ পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, ডোনাল্ড ট্রাম্প, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এখন রাষ্ট্রপতি, অথবা পূর্ববর্তী যিনি ছিলেন বারাক ওবামা, বা তার আগে যারা ছিলেন, কেউই কিন্তু 1970 দশকের এই হত্যা নির্ভর মার্কিনী যে বৈশ্বিক রাজনীতির ব্যাপারটা ছিল এটাকে আলিঙ্গন করেন না, গ্রহণ করেন না, তারা এর বিরুদ্ধচারণ করেন। আজকের দিনে আমি তো মনে করি প্রশ্ন করা দরকার যে
যে 1975 সালে ওই সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র যা টাকা উত্তোলন করেছে, খরচ করেছে, আমরা তো সভ্যভাবে জানতে চাইতেই পারি। অবশ্যই তারা উত্তর দিতেও পারে, নাও দিতে পারে, এটা তাদের এখতিয়ার, ইটস দেয়ার ডিপ্লোম্যাটিক রাইট। বাট আমার প্রশ্ন করায় তো কোনো বাধা নাই। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই টাকাগুলো ধারণা করা হয় বিভিন্ন জায়গায়, ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তির কাছে গিয়েছিল। অর্থাৎ ওই যে বিপদগামী সেনা সদস্য যারা ছিলেন, জি জি জি, তাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা তখন দেওয়া হয়েছিল। এই টাকাটা কোথা থেকে আসলো, এই প্রণোদনা কে দিল, এটাকে এস্টাবলিশ করতে গেলে এই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করতে হবে। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মিত্র দেশ, সুতরাং এই দেশের জাতির জনককে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের তদন্তের জন্য আপনি কোনো তথ্য চান, সেই তথ্য তারা আপনাদের দিবে না বা আমাদের দিবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না, আমি বিশ্বাস করি না। অবশ্যই এটা পাওয়া যাবে। এক। 2 নাম্বার, আপনি যেই কথাটা বললেন, অভাগা তো বটেই, পৃথিবীতে কোথাও এরকম নজির নাই। আমি লজ্জিত। হয়তোবা আমি ওই সময় প্রাপ্তবয়স্ক থাকলে আমি হয়তোবা প্রতিবাদ করতে পারতাম না। অভাগা সমস্ত জাতি, যারা আমাদের, যেই ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের এই মুক্তি স্বাধীনতা এনে দিল, আজকে এতগুলো বেসরকারি টেলিভিশন, এত হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থানের জায়গা, এত ব্যবসা বাণিজ্য, এত মুখরিত এই সমাজ, এই জনপদ, আমরা কতটা অকৃতজ্ঞ যে তারা আমরা রক্ষা করতে পারলাম না। অবশ্যই, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। ইনডেমনিটি বিল যারা বানালো, অর্থাৎ ইনডেমনিটি অধ্যাদেশ যারা জারি করলো এবং পরবর্তীতে সংসদে নিয়ে এটাকে বিলে যারা রূপান্তরিত করলো, অর্থাৎ আমি খন্দকার মোস্তাক এবং মেজর জেনারেল জিয়া রহমানের কথা বলছি, আমাদের কি প্রয়োজন না? তারা মরে গেছে, এরপরও তাদের বিচার করা দরকার, আমি মনে করি, ইতিহাসের জন্য। এক। 2 নাম্বার, আপনি দেখেন বাংলাদেশে প্রতিনিয়ত সামরিক জান্তা রক্তের উপর দিয়ে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে এই ক্ষমতার যে জায়গাটা, শাসনের যে জায়গাটা, এটাকে দখল করেছে। কেন করেছিল? কারণ আমাদের সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ছোট দুর্বলতা ছিল। সংবিধান ভঙ্গের কনসিকুয়েন্স কি, সংবিধান ভঙ্গের শাস্তি কি, সাজা কি, সেটা কিন্তু এতদিন ছিল না। সেই পরিবর্তন এসেছে। আমি মনে করি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে, কারণ বাংলাদেশের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে এমন কোন আইন যা মানবাধিকারকে লঙ্ঘন করে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, অর্থাৎ ইট উইল বি কনসিডার্ড অ্যাজ নাল এন্ড ভয়েড। জি জি, দ্য ইনডেমনিটি অ্যাক্ট ইটসেলফ ওয়াজ এ অ্যান্টি হিউম্যানিটেরিয়ান ল। সো যারা জেনে শুনে সচেতন ভাবে আইন তৈরি করেছেন, আইন পাশ করেছেন, তাদের অনেক দেরিতে হলেও আজকে বিচার করা দরকার, সেই জায়গাটা তৈরি করা দরকার। আমি মনে করি সেই সুযোগ আছে। আপনি 1971 সালের রাজাকার আল বদর আল শান্তের বিচার করছেন, সাজা দিচ্ছেন। আপনি 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা যারা করেছেন সপরিবারে, তাদের বিচার করছেন, তাদেরকে ধরে নিয়ে আসছেন। এবং স্যার যেটা বললেন যে চক্রান্ত তো ওই দিন হয় নাই, 15 আগস্ট হয়নি, চক্রান্ত অনেকদিন ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে হয়েছে। হত্যাকাণ্ডটাও কিন্তু 5 মিনিটে হয়ে যায় নাই, হত্যাকাণ্ড কিন্তু অনেকক্ষণ ধরে চলেছে। অর্থাৎ বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে হামলা করা হয়েছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বঙ্গমাতাকে হত্যা করা হয়েছে, শেখ জামাল, শেখ কামাল, শেখ প্রত্যেককে হত্যা সময় নিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে শেখ ফজলুল মনি সাহেবের বাড়িতে হামলা করা হয়েছে, হত্যা চলছে। এবং সেই চক্রান্ত না থেমে জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ড পর্যন্ত বর্তালো। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে এটাকে কি একটা কিলিং বলবেন, বহু কিলিং বলবেন, একটা পরিকল্পনা বলবেন, নাকি বহু পরিকল্পনা বলবেন? এই উত্তরগুলো কিন্তু আপনার আমার কাছে নাই এখনো। সুতরাং যারা মরে গেছেন তাদেরকেও যদি আমরা বিচার না করি, তার জন্য যদি তদন্ত না করি, তাহলে এই কথাগুলোর উত্তর কিন্তু আর আসবে না। এবং সংবিধান ভঙ্গ করা, গণতান্ত্রিক অভিযাত্রায় বাধা সৃষ্টি করলে কি ধরনের শাস্তি হতে পারে, এই দৃষ্টান্ত আমাদের কাজকে তৈরি করে যেতে হবে, যাতে আগামী 100 বছর পরে আর কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। আপনি দেখুন, আব্রাহাম লিঙ্কন কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়েছিলেন, তাকে হত্যা করা হয়েছে। মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গের পাশে দাঁড়িয়েছেন, হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরিদ্র, অসহায়, নিষ্পেষিত বাঙালির পাশে দাঁড়িয়েছেন, তাকে হত্যা করা হয়েছে। এটা তো পৃথিবীর একটা চল হয়ে গিয়েছিল, যখনই আপনি অসহায়, দরিদ্র, পিছিয়ে পড়া, নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়াবেন, আপনাকে আপনার প্রাণ দিতে হবে। তিনি বাঙালির জন্য সব দিয়ে গেছেন,
জি কিন্তু আমরা আসলে শান্তিপূর্ণ অবস্থায় যেটুকু করতে পারি সেটা কিন্তু আমরা এখনো করছি না। আপনি খন্দকার মোস্তাককে এখন একটা সাজা দিতে পারলেন না কেন? সো হোয়াট, হি ইজ ডেড। আপনি মেজর জেনারেল জিয়াউর রহমানকে এখনো সাজা দিতে পারলেন না কেন? সো হোয়াট, হি ইজ ডেড, বাট হিজ নেম ইজ দেয়ার। সে রাষ্ট্রপতি ছিল, সে স্বৈরশাসক ছিল, সে আর্মির একজন বিপদগামী কুচক্রী একজন অফিসার ছিলেন। আপনি তাকে কেন প্রতীকী বিচার করতে পারবেন না? তার মানে আমাদের ভিতরে এখনো শঙ্কা কাজ করছে। সেই শঙ্কাকে জি, কিন্তু পৃথিবীতে তো অতিক্রম এরকম করে, জয় প্রতীকী করে। বিচার অহরহ হচ্ছে। ক্রিস্টোফার কলম্বাস, আপনি যে কৃষ্ণাঙ্গদের কথা বললেন, হচ্ছে তো। সে কৃষ্ণাঙ্গদের উপর অত্যাচার করেছিলেন বলে তার এত বছর, তার মৃত্যুর এত বছর বললেও ভুল হবে, প্রতীকী বিচার শত শত হয়েছে, বছর পরেও তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আমি ওইটাই বলতে চাচ্ছি যে আমরা আসলে 15 আগস্ট উদযাপন করি, আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াই, আমরা বঙ্গবন্ধুর বক্তৃতা চালাই, আমরা বঙ্গবন্ধুর প্রামাণ্যচিত্র টেলিভিশনে দেখাই, কিন্তু সত্যিকার অর্থে আপনার এই দেশকে আরো শক্তিশালী করার জন্য, এই দেশের গণতান্ত্রিক যে ভ্যালুস, গণতান্ত্রিক যে মূল্যবোধ, জি। একে আরো শানিত, আরো জাগ্রত, আরো শক্তিশালী করার জন্য যেই প্রাতিষ্ঠানিক কাজগুলোর প্রয়োজন ছিল, সেই কাজগুলো তো আসলে হয় নাই। এবং সবচেয়ে বড় কথা, আমার দেশে সমবায় মন্ত্রী আছে, আমার দেশে মৎস্য পশু সম্পদ মন্ত্রী আছে, আমার দেশে আপনার গৃহায়ন গণপূর্ত মন্ত্রী আছে, কিন্তু আমার দেশে ট্রুথ কমিশন কোথায়? সত্যের কমিশন কোথায়? আমার দেশে বঙ্গবন্ধু জাতির জনকে হত্যা করা হয়েছে, জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, বঙ্গমাতাকে হত্যা করা হয়েছে। এ তো দেশের বিরুদ্ধে চক্রান্ত। এই চক্রান্তকে উদ্ঘাটন করার জন্য সেই দপ্তর বা সেই দাপ্তরিক অবকাঠামো কোথায়? অথবা এমন কোন ব্যক্তি যাকে আপনি ওই ধরনের মর্যাদা দিয়েছেন, যিনি আরো কিছু মানুষকে সাথে নিয়ে এই তদন্তের কাজগুলো করবেন, এই গবেষণা কাজগুলো, সেই জায়গাটা কোথায়? এখনো তৈরি হয়নি। আপনি যদি না একটা ট্রুথ কমিশন না করেন, তাছাড়া যেটা হবে কি জানেন, আপনি আমি অগোচরে অথবা মানুষের প্রকাশ্যে কাঁদতে পারবো, ঠিক, কিন্তু জি। বঙ্গবন্ধু যে রক্ত দিয়ে গেছেন, সে রক্ত দেওয়ার সঠিক যথার্থতা নিশ্চিত করতে হলে আপনাকে আমাকে সত্য জানতে হবে। জি, এবং সেই নিঃসন্দেহে। সত্য শুধুমাত্র বাঙালি যারা যুক্ত ছিলেন তারা নয়, বিদেশি শক্তির যারা যুক্ত ছিলেন তারাও। এবং 2020 সালে পৃথিবী এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি আপনার দায়িত্ব নিয়ে আবারও বলতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য তথ্য চান, আমি নিশ্চিত তারা আপনাকে সহযোগিতা করবে। জি, কিন্তু আমি আমরা আসতে এখনো চাই সেভাবে চিন্তা করা শুরু আরিফিন করিনি। আমি আশা করি জি জি যে স্যারদের দাবির মুখে আমাদের এই দাবিটা একটা ফলপ্রসূ রূপ ধারণ জি, করবে। রাশেক রহমান, এবং আপনার সত্যিকার কাছে অর্থে বাংলাদেশে আমি একটা আবারও truth আসবো। commission হবে। আসতে চাই আরিফিন সিদ্দিক স্যার আপনার কাছে। আমরা এখন প্রায়শই গণমাধ্যমে যেটা একেবারেই আপনি বলছিলেন যে 7ই মার্চের ভাষণটাই একটা প্রজন্ম জানতো না। সেই বঙ্গবন্ধুর যেটাকে আসলে কবিতা বলা হয়, রাজনৈতিক কবি বলা হয় যে ভাষণটার জন্য বঙ্গবন্ধুকে, সেই ভাষণটাই এই প্রজন্ম জানে না। সেখানে এখন আমরা এখান থেকে বোধহয় কিছুটা হলেও আমরা সৌভাগ্যবান যে এখন গণমাধ্যমে বঙ্গবন্ধুর বেশ কিছু ভাষণ আমরা শুনতে পারছি। সেখানে আমরা বঙ্গবন্ধুর একটি ভাষণে শুনতে পাই যে বঙ্গবন্ধু এরকম কথা বলছেন যে পাকিস্তান সরকার এদেশ থেকে সব নিয়ে গেছে, শুধু চোর বাটপারদের রেখে গেছে। এই যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর একেবারে সাহসী উচ্চারণ, যে খুব কঠোরভাবে তাদেরকে বলা, তারপরও 15 আগস্টের হত্যাকাণ্ডের পর সেই ঘাতকরা, আপনি যেটা বললেন যে রেডিও বাংলাদেশ তারা নাম দিয়ে দিয়েছিল, সেখান থেকে তারা ঘোষণা দিয়েছিল যে আমরা দুর্নীতিবাজ, ক্ষমতালোভী, এরকম নানান ধরনের কথা বলে যে তাকে হত্যা করেছি। এই যে দুর্নীতিবাজ বলা, কিন্তু পরবর্তীতে এটাও প্রমাণিত যে বিশ্বের সবচেয়ে দরিদ্রতম শাসক ছিলেন বঙ্গবন্ধু। আরিফিন সিদ্দিক স্যার, আপনি কি বলবেন? বঙ্গবন্ধু যে বাসভবনে বসবাস করে গেছেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, ধানমন্ডির 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়িটি, সেই বাড়িটি তো এখন বঙ্গবন্ধু জাদুঘর। জি, দেশের যে কোনো মানুষ ওই বঙ্গবন্ধু জাদুঘরে যদি যান এবং দেখেন যে কি ধরনের আসবাবপত্র আছে, তাহলেই তো বোঝা যায় একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের যে ধরনের আসবাবপত্র থাকে তার চেয়েও আপনার কম দামের অথবা ধরেন সেই ধরনের স্ট্যান্ডার্ড কোনো আসবাবপত্র সেখানে নেই। একেবারে সাধারণ সাদামাটা আসবাবপত্র সেখানে আছে। বঙ্গবন্ধু সেখানেই বসবাস করে গেছে। বাড়িটাও দেখেন, ছোট্ট একটা প্রাইভেট বাড়ি,
যে বাড়িতে বঙ্গবন্ধু বসবাস করে গেছে। তো আর সহজ সরল জীবনযাপনের কথা তো আর বলার প্রয়োজন পড়ে না। আমরা সবাই দেখেছি, জানি, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো ততটা জানবে না, কিন্তু তারও আমাদের থেকে এখন অনেক বেশি জানে এই কারণে যে তথ্য প্রযুক্তির এই যুগে তারা বিভিন্ন ঐতিহাসিক যে আপনার ডকুমেন্ট গুলো আছে, বিভিন্ন গণমাধ্যমে যেগুলো বঙ্গবন্ধুর জীবদ্দশায় প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে, সেগুলো তারা আজকাল তাদের যে ডিজিটাল প্রযুক্তি সেটা ব্যবহার করে তারা জানতে পারে। আমি যেটি কথাটা বলতে চাই যে বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধুর এই সরকারের যেটা আমরা একটু আগেই বলছিলাম, রাশেদ রহমান বিস্তারিত হয়ে বললেন যে এই ষড়যন্ত্র তো শুরু হয়েছে বহু আগে। বঙ্গবন্ধুর শাসনামলে হঠাৎ করে দেখা গেল যে বাসন্তী নামে এক মহিলাকে গায়ে জাল জড়িয়ে ছবিতে ছাপা হলো পত্রিকায় বড় আকার। কিসের জন্য? যে কাপড়ের মূল্য এখন এত বেশি যে মানুষ জাল জড়িয়ে তার কাপড় কিনে পড়তেও পারছে না। তাইলে বুঝতে পারেন, কিন্তু সেই সময় ষড়যন্ত্রকারীরা অনেক সময় ষড়যন্ত্র যে করে তার মধ্যেই কিন্তু আবার চিহ্ন রেখে যায় যে ষড়যন্ত্র কিভাবে হচ্ছে। পরবর্তীতে দেখা গেল যে ওই সময় একটা মাছ ধরার জালের যে মূল্য তার চেয়ে প্রায় 1/4 কম মূল্যে শাড়ি কিনতে পারা যায়, বা তারও বেশি, তার থেকেও আরো কম। তাহলে বোঝা গেল যে ষড়যন্ত্র করার জন্য এগুলো করেছে। বঙ্গবন্ধুর বাসভবনে এই আছে সেই আছে বলে কত ধরনের অপপ্রচার করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ঠিক পরপরই এটা তো অন্য কেউ সরানোর সুযোগ ছিল না। সেনাবাহিনীর লোকজন বঙ্গবন্ধু হত্যা করেছে, বঙ্গবন্ধুর বাড়ি দখলে নিয়েছে, এবং সেখানে যে আসবাবপত্র, টাকা পয়সা যা ছিল সেখানে এখন মানে পরবর্তীতে সেখানে সেগুলোই ছিল। তাহলে বোঝা যায় যে বঙ্গবন্ধু কত সহজ সরল ভাবে জীবনযাপন করেছেন, কত সৎভাবে জীবনযাপন করেছেন। কিন্তু এটা ঠিক যে বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ঠ ছিলেন, সোচ্চার ছিলেন। বঙ্গবন্ধু নিজের জীবদ্দশায় বেশ কিছু আপনার জাতীয় সংসদের সদস্য পর্যন্ত তাদেরকে দল থেকে বহিষ্কার করেছিলেন। কিসের জন্য? দুর্নীতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তো এইভাবে সততার সাথে তিনি দেশ পরিচালনা করছিলেন। এমনকি আমার যতদূর মনে পড়ে যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রথম যে কেন্দ্রীয় সম্মেলন, সেখানে গিয়ে তিনি বলছেন অত্যন্ত আন্তরিকতার সাথে, বঙ্গবন্ধু সব সুলভ ভাবে, যে তোরা সব ওয়াদা কর আজকে কখনো দুর্নীতি করবি না। এই স্বাধীন দেশ, এখানে 2 বছর হয়ে গেল, এখনো তোরা দেশে দুর্নীতি থাকে, এটা কি করে হয়? তোরা এই যুব শক্তির উপর আমি নির্ভর করতে চাই। আত্মশুদ্ধ যুবশক্তির প্রয়োজন আছে। এই যে কথাগুলো বলছিলেন, এগুলো তো বঙ্গবন্ধুর শিক্ষা। আজকে সেখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। 15ই আগস্ট আমরা পালন করি, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করি। এই পালন করার অর্থ কি? পালন করার অর্থই হচ্ছে বঙ্গবন্ধুর জীবন দর্শনকে ধারণ করা, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সেটাই হবে আমাদের প্রাণ শক্তি। আজকে আমাদের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর নিজের লিখে রেখে যাওয়া গ্রন্থ 3টি, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচা, আমার দেখা নয় চীন, এই গ্রন্থগুলো যদি ছেলে মেয়েদের কাছে দেয়া যায়, তারা নিজেরাই বুঝতে পারবে যে কোন ধরনের নেতা, কোন মানের নেতা ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তো শুধু বঙ্গবন্ধু ছিলেন না, তিনি জীবদ্দশায় বিশ্ববন্ধুতে রূপান্তরিত হয়েছিলেন। যতগুলো আন্তর্জাতিক সম্মেলনে গেছে, বঙ্গবন্ধু খুব বেশি আন্তর্জাতিক সম্মেলনে যাওয়ার সুযোগ পান না, কারণ খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন। কিন্তু যেই কয়টাই গেছে, দেখা গেছে যে সেই সব সম্মেলনে পুরো সম্মেলনের কার্যক্রম বঙ্গবন্ধুকে ঘিরে আবর্তিত হচ্ছে। এদেশের মানুষের ভালোবাসায় নিয়োজিত করেছিলেন, মানুষকে ভালোবেসেছিলেন, এবং তার ভাষণে আমরা এই প্রজন্ম এখন শুনতে পাই গণমাধ্যমে প্রচারের সুবাদে, যে তার একটা ভাষণে আমরা শুনি যে বঙ্গবন্ধু বলছেন, কার টাকায় ডাক্তার সাহেব, কার টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, মানে একেবারে মাঠের সেই কৃষককে যে সম্মান দিতে হবে, তাকে যে ভালোবাসতে হবে, এই কথাটুকু, এই শিক্ষাটুকু বঙ্গবন্ধু আসলে আমাদেরকে দিয়ে গিয়েছেন। রাশেক রহমান, আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে সেই বঙ্গবন্ধুর প্রতি আমরা এখন ভালোবাসা প্রদর্শন করি, হয়তো কিছু গরিব খাওয়াই, এরকম কথা বলছিলেন। আসলে কতটা গভীরভাবে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারছি? কারণ মুজিব প্রেমের গভীরতা আসলে যাচাই করা কি এখন অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে না? কারণ এখন দেখা যাচ্ছে অনেকে, এটা তো বলাই হচ্ছে যে এক ধরনের উপরে উপরে ভালোবাসা প্রদর্শন করছে, অনেকে এসে দলে ভিড়ছে, কিন্তু তারা হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করছেন না। সেক্ষেত্রে এই যে মুজিব প্রেমের গভীরতা যাচাই, এটা কতটা দরকার?
রাশিদ রহমান, আপনি কি মনে করছেন? বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা কি এত সহজ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1956 সালে, ভুল না করলে, আমার বাড়ি রংপুরের মিঠাপুকুর, সেই রংপুরের মিঠাপুকুরের তিনি গিয়েছিলেন তার নেতাকর্মীদেরকে নিয়ে দলকে সংগঠিত করার জন্য সাইকেলের পেডেস্টালে চড়ে। জি, এভাবে করে সমস্ত বাংলাদেশ তিনি ঘুরেছেন। আমি তো বঙ্গবন্ধু কন্যাকেও, জননেত্রী শেখ হাসিনাকেও নিজে দেখেছি গরু গাড়ি চড়তে। এক ব্যাটারি, এক হ্যাজাক, আপনার মনে আছে হ্যাজাক কি জিনিস আপনি জানেন? একটা হ্যাজাক বাতি জ্বালিয়ে এক ব্যাটারির এক মাইক দিয়ে মিঠাপুকুরের সেই প্রত্যন্ত অঞ্চলে জনসভা করেছেন বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনা। এটা আমি নিজের চোখে দেখেছি, বঙ্গবন্ধুটা দেখতে পারি নাই। কিন্তু এই যে সমস্ত দেশ ঘুরে ঘুরে বিলাসিতা পরিত্যাগ করে মানুষদের যে সংগঠিত করছিলেন, সেখানে তো বঙ্গবন্ধু আদর্শ নিহিত। এখন তো ফেসবুকের যুগে আপনি ত্রাণ দিচ্ছেন, ছবি তুলতেছেন। ফেসবুকের যুগে গরিব একটা মানুষকে খাওয়াচ্ছেন, যারে খাওয়াচ্ছেন তার খবর নেই, আপনার নিজের ছবি দিয়ে বসে আছেন। তো সেই জায়গায় বঙ্গবন্ধু আদর্শকে আসলে আমরা কতটুকু ধারণ করি? জি, জি, সকলে খারাপ লোক সেটা বলি না, তবে আমি বলছি যারা খারাপ না তারাও যে খুব বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করতে পারছেন বা করতে চান, কারণ এটা তো কষ্টের কাজ, সহজ কাজ না। শুনে বঙ্গবন্ধু আদর্শকে ধারণ করা এত সহজ না। বঙ্গবন্ধু কি বলতেছেন যে প্রাথমিকভাবে তুমি দেশটারে ভালোবাসো, তুমি চুরি করো না, অসৎ হইও না, দুর্নীতি করো না, সহজ কাজগুলো আগে করি, তারপরে পরের জিনিস। মানুষকে সংগঠিত করা, মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, সাহসিকতার সাথে অন্যের জন্য ত্যাগ স্বীকার করা অনেক কঠিন কাজ, সেটা সকলে পারবে সেটা আমি মনে করি না। যারা পারে তারা ক্ষণজন্মা, তারা অনন্য ব্যক্তিত্ব, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু যেটা স্যার বলতেছিলেন যে বঙ্গবন্ধুর যে 3টা বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এই বই, জি আমার দেখা নয়া চীন, আমার দেখা নয়া চীন অবশ্যই এটা খুবই ভালো বই। বাট আমি যেটাকে যেতে চাচ্ছি যে আমার দেশে তো বর্তমানে ভালো মানুষ প্রয়োজন। ভালো মানুষ তো তৈরি হবে বিদ্যালয় থেকে, বিদ্যাপীঠ থেকে, অর্থাৎ সেটা উচ্চ মাধ্যমিক হতে পারে, সেটা মাধ্যমিক হতে পারে, নিম্ন মাধ্যমিক, প্রাথমিক, বিশ্ববিদ্যালয়। যেটা অতি সত্বর করা প্রয়োজন সেটা হচ্ছে, দেখেন এই বই দুটো কতটুকু প্রচার পেয়েছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা, এই দুটো বই অনেক প্রচার হয়েছে, কিন্তু কতজনের হাতে পৌঁছেছে? এটাকে আপনাকে আমলে নিয়ে বাংলাদেশের পাঠ্যক্রমে কিভাবে আপনি এটা সন্নিবেশিত করবেন, এই ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জি, এই বিষয়টিতেও আমাদের আসলে নতুন করে ভাবতে হবে। আমি বিশ্বাস করি এই দুটো বই যারা পড়বে তারা ভালো মানুষ হবে, তারা দেশপ্রেমিক হবে। এটা কিন্তু খুব জরুরি। রাশিদ রহমান, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনা। জি জি, আমি এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 15ই আগস্ট আগে তো উদযাপনী পালনই করা যেত না, বঙ্গবন্ধুর নাম মুখে নিতে দিত না। কিন্তু আমাদের ক্ষেত্রে একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে শুধু শরীরে শক্তিশালী হলেন, ভালো খাওয়া দাওয়া করলেন, মাথা পিছু আয় বাড়লো তা না। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে আমরা যারা প্রতিবাদ করতে পারি নাই, আমাদের শেখার বিষয় হচ্ছে আগামী দিনে কোনো অন্যায় হলে আমাদের প্রতিবাদ করতে পারতে হবে। অর্থাৎ সেটা আমাদের জাতিগত একটা দুর্বলতা, ছোট্ট বিষয়, আমি দুর্বলতাকে ছাপিয়ে দেয়। আমি আরেকটি ছোট বিষয় এখানে একটু উত্থাপন করতেই চাচ্ছি, সেটার ব্যাপারে আমি আপনাদের দুজনের কাছ থেকে খুব ছোট করে একটু জানতে চাইব যে আগস্টের ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। একবার তো আসলে আগস্টে একেবারেই সেই 75 সালে 15 আগস্ট সেই ঘাতকদের ঘৃণ ইচ্ছা তারা প্রতিফলন ঘটাতে সফল হয়েছিলেন, এবং তারপর 2004-এ আবারও আগস্টে সেই চেষ্টা হয়েছে। কিন্তু এই যে আগস্টকে ঘিরে বারবারই স্বাধীনতা বিরোধীদের এক ধরনের যে এই চেষ্টা চলছে, এই অপচেষ্টা, এবং আগস্ট মাস আসলেই আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় জঙ্গি তৎপরতা বেড়ে যায়, আইন শৃঙ্খলা বাহিনীও বিভিন্ন জায়গা থেকে এরকম জঙ্গি আটক করে থাকে। এই আগস্টকে ঘিরে বারবার এই আঘাত কেন এই জাতির দিকে ছুড়ে দেয়া হয়? একেবারেই ছোট করে আমি দুজনের কাছ থেকেই শুনবো। রাশিদ রহমান, আপনি বলবেন প্রথমে। না দেখেন, প্রথম কথা হচ্ছে আগস্টকে ঘিরে কেন তাদের তৎপরতা বেড়ে যায়, এটা তো এভাবে উত্তর দেওয়া যাবে না। তবে আমি এভাবে উত্তর দিতে পারি, আপনার আমার সবচেয়ে বেশি গর্বের সময় কোনটা? 26শে মার্চ, 16ই ডিসেম্বর। জি জি, আগস্ট মাসে ধারাবাহিকভাবে এই কুচক্রী মহল বিভিন্ন চক্রান্তে সফল হয়েছে আপাত দৃষ্টিতে, যার জন্য হয়তো বা তারা এই সময়টাকে বারবার বেছে নেওয়ার চেষ্টা করে। তাদের মনে কি কাজ করছে সেটা আমি বলতে পারি না। আমি শুধু এতটুকু বলতে পারি
যে আগস্টকে আগস্ট হিসেবে দেখলে কিন্তু হবে না, আপনাকে এভাবে দেখতে হবে যে বাঙালি যার নেতৃত্বে সমৃদ্ধ হবে, উন্নত হবে, মুক্ত হবে জি, জি, জি। সত্যিকার অর্থে, তার বিরুদ্ধে প্রতিনিয়ত চক্রান্ত চলবেই, সেটা হোক আগস্ট, হোক জুন, হোক জুলাই। সুতরাং ধন্যবাদ রাশিদ রহমান। আমাদেরকে সতর্কতার একেবারেই শেষ পর্যায়ে চলে আর এসেছি। যাতে কোনো 15 আগস্ট যাতে না হয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে আমাদের হবে। অনেক বেশি এবং সেটা সচেষ্ট শুধু থাকতে হবে, সেটা শুধু সতর্ক থাকতে গোয়েন্দা হবে। তৎপরতা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে হয় না, জি। সেখানে একাডেমিক তৎপরতা বড্ড বেশি প্রয়োজন। জি, জি, জি। চক্রান্তকে মোকাবেলা করার সবচেয়ে বড় আমি অস্ত্র আমি হচ্ছে একেবারেই জ্ঞান আর এবং সময় গবেষণা। দিতে পারছি না। আরিফিন সিদ্দিক স্যার, আপনি একটু ছোট করে যদি বলতেন। না, বঙ্গবন্ধুকে 75-এর 15 আগস্ট হত্যা করেছে, এবং আমি যেটা একটু আগেই বলছিলাম যে 75-এর 15 আগস্টের ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি ঘটলো 2004 সালের 21 আগস্ট। তো এই হত্যাকারী ষড়যন্ত্রকারীরা তো একই, হয়তো তাদের রূপ কিছু বদলাতে পারে, মানুষ কিছু বদলিয়েছে হয়তোবা, জি, জি, কিন্তু জি। তাদের যে ষড়যন্ত্রের ধারা সেটা অব্যাহত আছে, এবং সেই ষড়যন্ত্র এখনো চলছে, এবং সেই বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক, মির্জাফর, এরা কিন্তু এখনো আছে, এবং তারা এই ষড়যন্ত্র চালিয়েই যাবে। আমাদের এখন সতর্ক থাকতে হবে। জি, প্রতি আজকে মুহূর্তে আমরা বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীর দিনে আমাদের এই প্রতিজ্ঞাই নিতে হবে যে আমরা এই সকল ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু সেটার জন্য আজকে যে কথাটা আমরা খুব বেশি গুরুত্ব দিয়েই বললাম, জি, যে জি, একটা জি। কমিশন গঠন করে পুরো ষড়যন্ত্রের জাল উদ্ঘাটন করা প্রয়োজন আছে। আমাদের এই প্রতিজ্ঞাটাই আরো অনেক বেশি শক্তি যোগাতে হবে। আজকে দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমি মহসা আরিফিন সবশেষে একটা সিদ্দিক কথা স্যার, শুধু এবং বলতে পারি ধন্যবাদ একটু। রাশিক রহমান, আপনাদের দুজনকে। জি, আমাকে শেষ করতে হচ্ছে, রাশিক রহমান। জি। আচ্ছা, just একটা কথা বলে দিই, ইউটিউবে গেলে জাপানিজ একজন জার্নালিস্টের একটা ভিডিও চিত্র আপনারা পাবেন, বঙ্গবন্ধু কিভাবে জীবন ধারণ করতেন। এই দেশের সবাই এটা দেখা দরকার। তিনি বলতেছেন পৃথিবীর জি, জি, জি। এত বিনয়ী, এত মাটির কাছের কোন প্রধানমন্ত্রী তিনি আর কোনোদিন দেখেন নাই। এই ভিডিও জি। চিত্র দেখলে বুঝবেন বঙ্গবন্ধু কি ছিলেন, এই কেমন ছিলেন। প্রজন্ম এই বিষয়গুলো আরো বেশি জানার চেষ্টা করবে বঙ্গবন্ধুর উপর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, 21 রাতের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।